আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জাতীয় ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জন্য স্বর্ণজয়ীদের সম্মান। দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। অন্তঃসত্ত্বা ও গর্ভের শিশুর জীবন রক্ষাকারী ইনজেকশন নিয়ে মরণ খেলা। আমদানি বন্ধ থাকলেও বিক্রি হচ্ছে নকল রোফাইলার। যমুনার অনুসন্ধানে নাটোরগুরু শনাক্ত। জ্বালানি তেল নিয়ে কাটেনি গ্রাহক ভোগান্তি, আজও বন্ধ অনেক পাম্প। সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড বিতরণ শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস, যা পরবর্তীতে সারা দেশে চালু হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। পেশাদারিত্ব বজায় রেখে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর জন্য কাজ না করার আহ্বান জানান ক্রীড়াবিদদের প্রতি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকালে ছিল জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড প্রদান এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান, যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশে বিদেশে বিভিন্ন ক্রীড়ায় সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদ ও স্বর্ণপদক জয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। পরে সম্মাননাপ্রাপ্তরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় খেলোয়াড়দের লিখিত বক্তব্যের বদলে নিজ অভিজ্ঞতা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে ক্রীড়া শুধু শখ, বিনোদন বা শরীরচর্চা নয়, বরং পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশও সেক্ষেত্রে পিছিয়ে থাকবে না। জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর প্রথমবার ক্রীড়াবিদদের সম্মানী কাঠামোর আওতায় আনা হলো, যা তাদের আর্থিক অনিশ্চয়তা দূর করবে। ক্রীড়াবিদরা যেন দেশের সম্মান বয়ে আনার জন্যই কাজ করে, সে ব্যাপারেও করেন গুরুত্বারোপ। প্যারা অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়রাও ক্রীড়া কার্ড পাবেন নিশ্চিত করেন প্রধানমন্ত্রী। একই সাথে বলেন, তালিকাভুক্ত ক্রীড়াবিদদের পারফরম্যান্স ৪ মাস পর পর পুনর্মূল্যায়ন করা হবে। দেশে হঠাৎ করেই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের প্রায় সবাই শিশু। এখন পর্যন্ত ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের ৮ শিশুর মৃত্যুর খবর মিলেছে। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুতি চলছে আইসোলেশন ওয়ার্ড চালুরও। দেখা দিয়েছে দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বাড়ছে হামের প্রকোপ? কোনো শরণার্থী শিবির নয়, এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এখানেই চিকিৎসা নিচ্ছে হামে আক্রান্ত শিশুরা। গত ১২ দিনে হাসপাতালটিতে ১০৮ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। রাজশাহীতেও মৃত্যু হয়েছে ৩ জনের। ময়মনসিংহ ও রাজশাহীতে হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছে আশপাশের বিভিন্ন জেলার মানুষ। দেখা দিয়েছে দেশব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা। অনুসন্ধানে সামনে আসে ময়মনসিংহ বিভাগের হামের টিকাদানের চিত্র। দেখা যায়, গত ডিসেম্বর মাসে ৪ জেলায় মাত্র ৭ থেকে সর্বোচ্চ ১৭% শিশু হামের টিকা পেয়েছিল। এবার দেখা যাক অন্যান্য জেলার অবস্থা। স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটের তথ্য বলছে, সিটি কর্পোরেশনের বাইরে ২০২৫ সালের ডিসেম্বর মাসে সারা দেশেই হামের টিকাদানের চিত্র খুবই দুর্বল। প্রশ্ন, কেন টিকাদানে এই বিপর্যয়? গত ডিসেম্বরে স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন। এই আন্দোলনের ফলে সারা দেশে মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। পাশাপাশি একই সময়ে টিকার সংকটের বিষয়টিও সামনে আসে। হাম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শিশুদের। এতে করে টাইফয়েড, ডায়রিয়া কিংবা অপুষ্টিজনিত রোগের প্রকোপ বাড়ে, এতে মৃত্যুও হয়। এমন পরিস্থিতিতে যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আরও সচেতন হতে হবে, কারণ রাষ্ট্রযন্ত্র যখন অসচেতন হয়ে পড়ে তখন অভিভাবকদের সচেতনতা বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না, বলছেন সংশ্লিষ্টরা। আমদানি বন্ধ, তারপরও বিক্রি হচ্ছে ফার্মেসিতে। আদতে আসল নামে সয়লাভ, নকল ইনজেকশন। আরও ভয়াবহ তথ্য, হিউম্যান অ্যান্টিডি ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনটি ব্যবহৃত হয় অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশুর জন্য। মানুষের প্রাণ নিয়ে ভয়ঙ্কর এই খেলায় মেতেছেন আমদানিকারক প্রতিষ্ঠানেরই এক কর্মকর্তা। নকল ইনজেকশন বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হলেও মাথা ব্যথা নেই কারো। রাজধানীর শাহবাগের মেডিকোস ফার্মেসি ক্রেতা সেজে দেখা যাক হিউম্যান অ্যান্টিডি ইনজেকশন কেনা যায় কিনা। ক্যামেরা দেখে অপ্রস্তুত হয়ে গেলেন দোকানি, দ্রুত কেড়ে নিয়ে লুকিয়ে ফেললেন প্যাকেটটি। চেষ্টা করলেন পালিয়ে যাওয়ার। কলেজ গেটের বুশরা ফার্মেসিতে প্রেসক্রিপশন দেখিয়ে জানতে চাই হিউম্যান অ্যান্টিডি ইনজেকশন আছে কিনা। ফ্রিজ থেকে বের করে দিলেন দোকানি। দাম ৪,৫০০ টাকা। ইনজেকশনটি সুইজারল্যান্ডের তৈরি, কোম্পানি নাম রোফাইলাক 300।
আমদানিকারক হিসেবে মোড়কে লেখা ইন্টারন্যাশনাল এজেন্সি বিডি লিমিটেড। মানি রিসিট দেখতে চাইলে বদলে গেল উত্তর। এবার বলছেন কিনেছেন মিটফোর্ড থেকে। কিউআর কোড আছে মোড়কে, স্ক্যান করলে আসলো না কোনো তথ্য। লেখা ডিড নট ম্যাচ দ্য ডকুমেন্টস, অর্থাৎ ইনজেকশনটি পুরোপুরি নকল। যাওয়া যাক গায়ে লেখা আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানা নিউ স্কাটনের হাবিব সেন্টারে। সাফ জবাব, তারা আর আমদানি করছেন না রোফাইলাক ইনজেকশনটি। জাস্ট কর্পোরেশনও একসময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করত এই ইনজেকশন, তাও বন্ধ 2021 সাল থেকে। এই দুই প্রতিষ্ঠানের বাইরে নতুন করে ওষুধটি আমদানির অনুমতি পেয়েছে জনতা ট্রেডার্স। তার মানে কমপক্ষে 2.5 বছর ধরে আমদানি হচ্ছে না হিউম্যান এনটিডি ইনজেকশন। যদিও জরুরি ওষুধটি প্রয়োজন পড়ছে প্রতিদিন, কিনতে গিয়ে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। বছরে হিউম্যান এনটিডি ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনের চাহিদা কম বেশি 50,000। শিশুর প্লাটিলেট কমে গেলেও এই ইনজেকশন দিতে হয়। এ যেমন 5 বছরের শিশু আনান হাসপাতালে ভর্তি হয় 5,000 প্লাটিলেট নিয়ে। চিকিৎসকের প্রেসক্রিপশনে অনেক কষ্টে সংগ্রহ করা যায় একটি। আনানের বাবা জানেন না তা আসল না নকল। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে বিপাকে পড়েছেন চালক এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। সকালে রাজধানীর বেশ কয়েকটি পাম্প বন্ধ দেখা গেছে, তবে রাজধানীর পরিবাগের একটি ফিলিং স্টেশনে রেশনিং করে অকটেন দেওয়া হচ্ছে। স্টেশনটিতে মোটর বাইকে 5 লিটার ও ব্যক্তিগত গাড়িতে 10 লিটার করে অকটেন দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। সরবরাহে অস্বাভাবিকতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে পাম্পে। জ্বালানি তেল নিয়ে কমছেই না গ্রাহকদের ভোগান্তি। তেল সংকটে আজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক পাম্প। রংপুর বিভাগের বেশিরভাগ ফিলিং স্টেশনেই পাওয়া যাচ্ছে না পেট্রোল ও অকটেন। সংকট রয়েছে ডিজেলেরও। যেসব পাম্পে জ্বালানি তেল রয়েছে সেসব জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে। খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন, বিশেষ করে বাইকারদের ভিড়ই বেশি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। আবার কোথাও কোথাও তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে ফিলিং স্টেশন। পাম্প সংশ্লিষ্টদের দাবি তারা চাহিদা মতো সরবরাহ পাচ্ছেন না। অন্যদিকে ডিলারদেরও দাবি ডিপো থেকে মিলছে না চাহিদা অনুযায়ী তেল। জ্বালানি তেল সংকটের ধাক্কা লাগতে পারে বিদ্যুৎ উৎপাদনেও। শুধু ফার্নেস অয়েল আমদানিতে দেরি হলে এবার গ্রীষ্মে লোডশেডিং হতে পারে 3000 মেগাওয়াট পর্যন্ত, এমন আশঙ্কা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বিপ্পার। সভাপতি জানালেন, ফার্নেস অয়েলের চলমান মজুদ দিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ব্যাকআপ দেওয়া যাবে। এরপর চাহিদা সামাল দেওয়ার কোনো প্রস্তুতি এখনো নেই। অপরিশোধিত তেল বা ক্রুড পরিশোধনের পর যে ভারী ও কালো পদার্থ তৈরি হয় সেটি ফার্নেস অয়েল নামে পরিচিত। বাংলা ভাষায় অনেকে এটিকে গাদ হিসেবেও চেনেন। দেশে ডিজেলের পাশাপাশি এই তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় ভাড়ায় চালিত কেন্দ্রে। বিদেশি রিফাইনারিতে পরিশোধনের পর এই তেল পাওয়ার প্ল্যান্টের জন্য আমদানি হয়। ফার্নেস অয়েলের চাহিদা বছরে প্রায় 40 লাখ টন। কিন্তু এই তেল আমদানিতেও বিপত্তি বাঁধিয়েছে মধ্যপ্রাচ্য সংকট। যুদ্ধ শুরুর পর থেকে প্রতি টন ফার্নেস অয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে $900 আশপাশে, যা সাধারণ সময়ে